90 দিনের মধ্যে আরেকজন রাষ্ট্রপতি নিয়োগ করা হবে, মানে ভোটের মাধ্যমে এটাকে নির্বাচন করা হবে নতুন রাষ্ট্রপতি। তো কে হচ্ছেন আসলে, এখানে অনেকগুলো সম্ভাব্য নাম সামনে এসেছে, সেখানে কেউ কেউ আবার ডক্টর ইউনূসের নামও বলছেন। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, এগুলো বিভিন্ন নাম আসছে। আপনার কাছে শুনতে চাই আপনি কি মনে করছেন কে আছে, এবং অন্যান্য বিষয় যদি আপনি যুক্ত করতে চান। আপনার মাইক্রোফোনটা অন করে নেবেন প্লিজ। আমি এটা বলার আগে একটা বিষয় একটু ক্লারিফিকেশন করা দরকার। জি প্লিজ। রাষ্ট্রপতির পদটা যখন খালি হয়ে যায়, খেয়াল করবেন দুইটা কারণে, হয় রাষ্ট্রপতি দেশে নাই, ওটা খালি না, ওটা হলো বিরতি, আর পদত্যাগ করার পর শূন্য পদ খালি হয়ে যায়, দুইটা পার্থক্য বুঝেন। খালি হওয়ার পরে স্পিকার স্বতঃস্ফূর্তভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে যায় এবং ডেপুটি স্পিকার স্পিকার হয়ে যায়। মানে হলো স্পিকারের রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন দীর্ঘমেয়াদী হয়ে গেল, কিন্তু কারণ পরবর্তী 90 ডেজ লাগবে ইলেকশন করার জন্য, এর মধ্যে করতে হবে। বলছি স্পিকার খালি হয়ে গেল, প্রশ্ন হচ্ছে স্পিকার যখন ভারপ্রাপ্ত হয়ে গেলেন, এটা কিন্তু সেটা না যে ভারপ্রাপ্ত এমডি, এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা সেটা না। কিন্তু উনি যখন ভারপ্রাপ্ত স্পিকার হয়ে গেলেন, উনি স্পিকারের কাজ করবেন না, ওই সময় স্পিকার সে করবে না, কে করবে? ওই কাজটা করবে ডেপুটি স্পিকার, একদম সোজা হিসাব। কাজেই এখানে এই ভারপ্রাপ্ত সেবার পার্থক্য আছে কিন্তু এখানে। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা বোঝার ব্যাপার আছে। আর সারাওয়ারের জন্য যেটা জরুরি হচ্ছে ওই যে ইন এডিশন কথাটা বলা হয়েছে, 1969 সালে ভারতের নির্বাচনে ভিপি গিরি রাষ্ট্রপতি, উনি নির্বাচন করবেন, কিন্তু ক্ষমতা থেকে করা যাবে না। তাহলে কি হবে? উনি না থাকলে কে প্রেসিডেন্ট হয়? চিফ জাস্টিস হেদায়েতুল্লাহকে নিয়ে আসা হলো, কিন্তু হেদায়েতুল্লাহ আসার আগে একটা শর্ত দিয়ে বসলো যে আমার মূল পদ কোনটা? চিফ জাস্টিস। তাহলে একটা আইনের সংশোধন দরকার কি? ইন এডিশন টু মাই জব আই উইল পারফর্ম দ্য রেসপন্স অফ দিস। খেয়াল করবেন, কিন্তু ওটা কিন্তু আইনে নিয়ে আসলো। এই আইনটা কিন্তু শাহাবুদ্দিন সাহেব চেয়েছিল, কিন্তু যেহেতু সংসদ ছিল না সে পারে নাই। মারাত্মক আইন কিন্তু এটা, প্রেসিডেন্ট ডিসচার্জ অ্যাক্ট 1969। এগুলি ধারাবাহিক থাকতে হবে। এখন আসেন, পরে কি বললেন আপনি আমাকে? এরপর কি আমি বলছিলাম যে কে হবে, মানে পরবর্তী রাষ্ট্রপতির নাম হিসেবে অনেকের নাম আসছে, তো সেখানে ডক্টর ইউনূসের নামও কেউ কেউ বলছেন। আপনার কাছে কি মনে হচ্ছে? বাংলাদেশের কল্পনার দেশ, বুঝছেন, সবাই কল্পনা করতে পারে কে হতে পারে না পারে, এবং দেখবেন এমন সমস্ত নাম চলে আসবে আপনি অবাক হয়ে যাবেন। যেমন বলতেছে আর্মি চিফ। এখন এই গাদাদের কারা বুঝাবে যে আর্মি চিফ এনে কিভাবে আসবে? ইস আর্মি। এখন ক্যাবিনেট সেক্রেটারির কথা বলা হচ্ছে, উনি কিভাবে এখানে আসবে? কতগুলি প্রোটোকল তার বুঝতে আপনাকে। রাষ্ট্র কি এত খারাপ হয়ে গেছে? এত অভাব হয়ে গেছে রাষ্ট্রের? আসতেছে, কিন্তু আসবে। কিন্তু যে নামটা গুরুত্বপূর্ণ ভাবে, আমি নিজেও কিন্তু এটার উপরে আমার ইউটিউবে বক্তব্য রাখছি, ফেসবুক পেজে, সেটা হচ্ছে যাদের নামটা এখানে আছে সবাই, 3টা নাম ঘুরতেছে। তার মধ্যে হচ্ছে কি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, নজরুল ইসলাম এবং ফখরুল ইসলাম আলমগীর। এরা সবই দলের লোক। এখানে যদি মির্জা ফখরুল আসে, কারো বলার কিছু নাই, একেবারে পার্টির লোক, অভিজ্ঞ লোক। মঈন খান আসতে বলার কিছু নাই। মোশাররফ সব যদি আসে, অনেক কথা এখানে আসছে, আইসা পড়বে। কিন্তু তার মধ্যে কি করেন, মঈন খান, নজরুল ইসলামের কথা বলা হয়েছে, কিন্তু নজরুল ইসলামের পক্ষে কিন্তু রাষ্ট্রপতির চেয়ারটা বসা এত সোজা মনে করেন, আমি তো হালকা মনে করি না। চেয়ারটা ওজন আছে, কিন্তু উনি ভালো লোক, ভদ্রলোক, সবই বুঝে, বাট রান দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট নট পসিবল। এত অনেকগুলো সংখ্যা চলে আসবে, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির ব্যাপার আছে এখানে। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের আলোচনা। পাশাপাশি একটা কথা আছে, তোর ইউনূসের কথা কেন আসতেছে? ইউনূসের কথা এই জন্য আসতেছে, লন্ডন যে ডিলটা হয় তারেক রহমানের সাথে, সেই ডিলে কি আলাপ হয়েছিল? অনেকে বলছে ডিল আলাপ ছিল ইউনূস দায়িত্ব নিবে, আমরা জানি না কিন্তু এটা যদি হয়। কিন্তু এখানে বাধা আছে। কিন্তু বাধাটা কেন? ডক্টর ইউনূসের বয়স কত? 85-এর উপরে। কিন্তু এখন এই বয়সে রাষ্ট্রপতি চেয়ারে বসে, আর এই ইউনূস চালানো এক জিনিস না, উনি পারবেন কিংবা দেখার ব্যাপারে স্বাস্থ্যগতভাবে নাও পারতে পারেন। পাশাপাশি দেখেন, ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি ওয়ার্ল্ড ওয়াইড, এখন তারেক রহমান চিন্তা করবে যে আমার উপরে যে লোকটা থাকবে তিনি কি আমার চেয়ে বড় হয়ে যাবেন, আমার চেয়ে ইমেজ বড় হয়ে যাবেন?
অনেকগুলো মানসিক যন্ত্রণা আছে কিন্তু। যেমন ধরেন এই যেটা কেন করছিল, রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার, জ্ঞানী জৈল সিং প্রেসিডেন্ট। জৈল সিং কিন্তু রাজীব গান্ধীকে প্রাইম মিনিস্টার বানাই দিল সংসদ ডাকার আগেই। ব্রেক, সংবিধান ব্রেক করে ফেলেছে। তারপরেও কিন্তু রাজীব গান্ধীর সাথে জৈল সিং এর গন্ডগোল লেগে গেল। খুব গন্ডগোল, একটা সময় তো সে দুঃখ প্রকাশ করলো, সে আর পারতেছে না, সে কবিতা লেখা শুরু করলো। সে এই যে ব্যাপারটা দেখেন, আমি বলছি ব্যক্তিত্ব ক্ল্যাশ, পরিস্থিতির ক্ল্যাশ, সাংগঠনিক ক্ল্যাশ এবং প্রশাসনিক ক্ল্যাশ। তিনি ইতিমধ্যে ক্যাটার গভর্নমেন্টের চিফ ছিলেন তো, অভিজ্ঞতা আছে তার। এই সমস্ত কারণে আমি মনে করি এটা ম্যাচিং করবে না, ম্যাচ করবে না। এখানে ইতিবাচক যেমন আছে, নেতিবাচক সাইডও আছে, নেতিবাচক কিন্তু বেশি। তারেক রহমান যদি মনে করে ডক্টর ইউনূসকে আমি ট্যাকেল করতে পারবো না, কোন ইউনূস? দেখেন আমার শর্ত আছে। ইউনূস সাহেব তখনই আসবে এখানে ওই শর্ত ফুলফিল করা হয়, রাষ্ট্রপতির সাথে প্রেসিডেন্ট ক্ষমতার ভারসাম্য করা হয়, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ভারসাম্য আসবে। উনি তো এই পদে আসবে না যে পদে কাম নাই। কাজে এটা তারেক রহমান আমরা জানি না তো, যদি নাও করতে, উনি মনে করে এখন যে প্রেসিডেন্ট হচ্ছে সে কোন খ্যাপ খাপে হচ্ছে, সে কিন্তু এই বর্তমান সংবিধানে হচ্ছে, যেখানে রাষ্ট্রপতি কবর জিয়ারত ছাড়া এখন উপায় নেই। কবর জিয়ারত করতে হবে, তার ক্ষমতা নেই। কবর জিয়ারত কি ইউনূস সাহেব করবেন? অসম্ভব। বোকারা ভাবতে পারে এটা। ইউনূস সাহেব আসা মানে নিশ্চিত থাকতে হবে আপনাকে সংবিধানের সেই সংস্কারটা হয়ে যাবে কিন্তু। আর যদি না করেন তারেক রহমান এই মুহূর্তে ইউনূস সাহেব আসার সুযোগ নেই। যত প্রেশার আসুক তিনি আসতে পারবেন, হিসাব শেষ। এখন কে আসবেন? তৃতীয় কোনো ব্যক্তি আছেন? আমরা জানি না। অনেক চয়েস থাকে না, যে হঠাৎ করে দেখলাম শাহাবুদ্দিন চুকুকে নিয়ে আসলো, শেখ রেহানা ক্যান্ডিডেট, এস আলমের ক্যান্ডিডেট, সব বাদ। এমন সমস্যা হয়ে গেল, ওই সময় দেখেন আওয়ামী লীগের আমার খুব ভালো সম্পর্ক ছিল ইউনিভার্সিটি লাইফ থেকে। ওবায়দুল কাদের আমার খুবই ঘনিষ্ঠ ছিল, কিন্তু আমি তাকে ফোন দিলাম যে চুপ পাইলো কেমনে, আর দুঃখের কথা করি না, কোনো উপায় নেই। সব ধরে চলে গেল হ্যাঁ কমিশনে, সব নেতারা। কি হলো? উপায় নেই। এই যে উপায় নাই, ধরে ধরে সব মুহূর্তের মধ্যে একটা লোক কি হয়ে গেল, একেবারে মিস্টার থেকে হিজ এক্সেলেন্স হয়ে গেল, রাষ্ট্র এক নম্বর ব্যক্তি হয়ে গেল। এটা হতে পারে তো, কিন্তু আমার বিশ্বাস তারেক রহমান এই ধরনের কাজ করবে না। ওতে অভিজ্ঞতা আছে তো। যদি তার মনে কোনো চিন্তা থাকে কোনো ব্যক্তির ব্যাপারে, আমরা জানি না, মনে থাকবে এটা। কিন্তু আপাত দৃশ্যে মনে হচ্ছে রাজনৈতিক বলের ভিতরে থাকবেন। ইউনূস সাহেবের আসার সম্ভাবনা ন্যূনতম, তার বয়স, দ্বিতীয়ত ওই যে ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতির সাথে প্রাইম মিনিস্টার ভারসাম্য, এটা সহজে হবে না। আরেকটা কথা লক্ষ্য রাখবেন, এখনো কিন্তু প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান, সংসদের নেতা এবং প্রধানমন্ত্রী। বিএনপির নীতি অনুযায়ী ছিল ২টা পদ থাকবে, একটা পদ ছেড়ে দিতে হবে, অর্থাৎ চেয়ারম্যানশিপ ছেড়ে দিতে হবে, যেগুলো একটা ছেড়ে দেন। কিন্তু হবে বলে মনে হয় না। ইউনূস সাহেব তো কিন্তু জুলাই সনদে সবই তার মুখস্থ। উনি না মিললে আসবে না, কিন্তু আমরা যত কথাই বলি অতটা লুবিতা মনে করবেন না, অতটা বোকা তারা মনে করবেন না। উনি উনার ওয়েতে খেলবে, উনার ওয়েতে আসবে। সুতরাং আপাতত মনে হচ্ছে, আমি যেটা মনে করি যে এখানে সম্ভাবনা বেশি আছে আপনার দলের নেত্রী এই ৩-৪ জনের মধ্যে একজন আসবে। কে আসবে? এটা তারেক জিয়ার চয়েস। কাজে এখানে আমরা এটা বলবো না উনি আসবে সে না আসবে। ৪ জন আছে, যে কোনো একজন হবে। আপাতত মনে হচ্ছে এর মধ্যে বেস্ট ওয়ান কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে মঈন খান আছে, আসতে পারে। প্রেসিডেন্ট তো একজন হবে তো। আবার অনেকে বলছেন যে মেজর মানে কি হাফিজউদ্দিন হয়ে প্রেসিডেন্ট হয়ে যাবে, আর জয়নাল উদ্দিন হয়ে যাবে স্পিকার। জয়নাল আবদিন কিন্তু অভিজ্ঞ লোক, অত্যন্ত অভিজ্ঞ লোক, এবং ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ খুবই ভালো। তারও তো একটা মূল্যায়ন হওয়া উচিত। উনিও যদি প্রেসিডেন্ট হন অবাক হবেন না কিন্তু, কারণ উনার সেই দক্ষতা যোগ্যতার চেয়ে বড় কথা অ্যাকসেপ্টেন্স আছে। কাজে আমরা অনেক নাম জানি না, অনেক নাম জানি, আর যেগুলি জানি জানবো না সে অন্য। শেষ কথা এক কথাই, উনি আসবেন, আমরা চিনি বা না চিনি, যাকে প্রধানমন্ত্রী তারেক মনে করেন, তার সাথে কাজ করে সে কমফোর্ট ফিল করে। ওই কমফোর্টটা কখন কিভাবে ফিল করবে তার ব্যাপার। আর এর চেয়ে বেশি চিন্তা যদি করেন, তার এরকম একটা পরিবার আছে, কিন্তু তার মিসেস যত চুপচাপই থাকেন না কেন, বিদ্যমান পরিস্থিতিতে অনেক কিছু ঘটনা ঘটে গেছে তো। তারেক রহমান কিন্তু বিশেষ থেকে বিমুক্ত না, সেও কিন্তু দুঃখের ভাগী, সেও শিক্ষিতা মহিলা, অনেক কিছু বুঝে, কিন্তু ভালো কাজে তো সহজে করতে পারে, ভালো পরামর্শ দিতে পারে। সে তো আর শেখ রেহানা হবে না, খেয়াল করবেন, সে তো আর রচনার সাথে এগুলি বুঝতে হবে। কিন্তু তারও তো একটা কিচেন ক্যাবিনেট আছে, ঘর আছে, ওই ঘরের সাথে সে আলোচনা করবে। এখন আমরা যাদের মনে করতেছি তার নিকট কে আছেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, কথার কথা, ওই মন্ত্রী আছেন, সেই মন্ত্রী আছেন, তাদের কথা শুনেন, আমি খুশরা আছেন,
এটা আমাদের কথা, কিন্তু মানুষ বলে জি, এটা। শেষ কিন্তু করলেন তার প্লিজ। যখনই জানেন কার কথা তিনি কখন গুরুত্ব দিবেন, কখন দিবেন না। কারে কোন মন্ত্রী বানাবেন, তিনি উপদেষ্টা বানাবেন। উপদেষ্টা কারো, কারো বানানো হয় কি জানেন? একবার একটা সুন্দর কথা বলি। একবার রসুলকে জিজ্ঞেস হুম, করতেছিল বিধর্মী বা মুসলমানরা জিজ্ঞেস করতেছিল, নতুন নব মুসলমান। আচ্ছা আপনি একটা জিনিস তো বুঝলাম। যারা বেশি খারাপ কাজ করে তারা বেশি বড়লোক, টাকা পয়সা বেশি, সম্পদ বেশি। এটা কেন হয় বলেন তো? তখন হাদিসের একটা ব্যাখ্যা আছে এখানে। ওর উত্তরটা কি আসলো? বলল, "দেখো, আমি কাউকে, কাউকে সম্পদ দেই দোজখের অঙ্গার বানানোর জন্য। আর কারো, কারো সম্পদ মান-সম্মান দেই মানুষের সেবা করার জন্য। তোমরা সব ব্যাপারে প্রশ্ন করো।" আমিও সে একই কথা বলব যে তারেক রহমান কাকে আনবে কি না আনবে, কিভাবে আনবে, এটা তার ব্যাপার। উনি কিন্তু এটা নিয়া সবার সাথে আলোচনা করে আনবে না। উনি একটা নাম চয়েস করবে, যখন সংসদে সেটা বলে দিবে, নামটা পাস হয়ে যাবে। তবে জি, বিরোধী দল থেকে যেটা বলা হয়েছে যে এমন একজন লোক আনেন, যে লোকটা গ্রহণযোগ্যতা আছে, জাতি তাকে মানে, আন্তর্জাতিক পরিচিতি আছে, অনেক কিছু। অর্থাৎ তারা কিন্তু ইনডাইরেক্টলি যেটা বোঝাতে চাচ্ছে, তারা কিন্তু ইনুসই তারা মিন করছে। তাদের ব্যাখ্যায় চলে আসে কিন্তু। কিন্তু সেটা তাদের ব্যাখ্যা। এরপরে আমরা দেখি যে কে সে সৌভাগ্যবান ব্যক্তি যে বাংলাদেশের ১ নম্বর ব্যক্তিতে পরিণত হতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন, যাতে আমরা একটা ভালো ব্যক্তিকে দেখতে পাই সামনে। ধন্যবাদ।